আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশে এখন এমন অবস্থা, বুলেট চললে দোষ নেই, কিন্তু মুখে কথা বললে সেটা সন্ত্রাস। মনে হচ্ছে সরকার এখন বুলেট প্রুফ ভেস্টের বদলে মাউথ প্রুফ শিল্ড খুঁজছে, কারণ তাদের আসল ভয় বুলেট নয়, মানুষের কথা। দিনে দুপুরে গুলিবিদ্ধ প্রার্থী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লেও সে ঘটনা ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার মার্কা সিএসির কাছে শুধুই তুচ্ছ ঘটনা। বিচ্ছিন্ন এসব ঘটনাকে আইন শৃঙ্খলার অবনতি হিসেবে দেখার সুযোগ নেই বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার। তবে প্রধান নির্বাচন কমিশনার যখন স্বাভাবিক দেখছেন দেশের আইন শৃঙ্খলা, ঠিক তখনই ঢাকায় থাকা মার্কিন নাগরিকদের জন্য দেশ জুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। বোঝা যাচ্ছে শঙ্কা কেবল দেশবাসীকে আক্রান্ত করেনি, বিদেশিরাও আছে উৎকণ্ঠায়। হাদির উপর হামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করা তো দূরের কথা, তাদের অবস্থান সম্পর্কেও কোনো ধারণা নেই আইন শৃঙ্খলা বাহিনীর। সন্দেহভাজনদের সীমান্ত পার হয়ে পালিয়ে যাওয়ার দাবি করে সরকার সমর্থকরা যখন তোপ দাগছেন দিল্লির দিকে, তখন আইন শৃঙ্খলা বাহিনীর দাবি এ ধরনের সুস্পষ্ট কোনো তথ্য তাদের কাছে নেই। আর এমন অস্থিরতার মধ্যে যখন দেখা যায় স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তার পদত্যাগ চাওয়া হচ্ছে, তখন বুঝতে বাকি থাকে না রাজনীতির মাঠে কথার কসরত কতটা বেড়েছে। সেই কসরতের এবার শিকার হয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করে পাঠানো হয়েছে রিমান্ডে। প্রশ্ন উঠেছে, নির্বাচনী মাঠে নিরাপত্তাহীনতা নিয়ে সমালোচনার তোপ এড়ানোর কৌশলের অংশ হিসেবে কি গ্রেপ্তার করা হলো আনিস আলমগীরকে? তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে যে ঝড় শুরু হয়েছে, তা যেন ধীরে ধীরে সরকার ও তার মিত্রদের যাত্রা পালায় রূপ নিচ্ছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। রাজধানীতে 12ই ডিসেম্বর গুলিবিদ্ধ ওসমান হাদিকে সংকটাপন্ন অবস্থায় 15ই ডিসেম্বর দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শুরু হয়েছে চিকিৎসা। তার অবস্থা গুরুতর বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। হাদি গুলিবিদ্ধ হওয়ার 3 দিন পরেও প্রধান অভিযুক্তদের কেউ গ্রেপ্তার হননি। সরকারের 50 লাখ টাকার পুরস্কার ঘোষণাতেও কোনো কাজ হয়নি। সন্দেহভাজন অভিযুক্তদের ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জনের মধ্যে 15 ডিসেম্বর আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। ময়মনসিংহের 39 বিজিবির সেক্টর কমান্ডার সরকার মোস্তাফিজুর রহমান বলেন, গুলিবর্ষণে জড়িতরা হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়েছেন কি না তা এখনো নিশ্চিত নয়। তবে তারা এক মানব পাচারকারী সহ 3 জনকে আটক করেছেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে 15 ডিসেম্বর উত্তাল ছিল ঢাকার রাজপথ। ডাকসু নেতাদের নেতৃত্বে দেখা গেছে সচিবালয় ঘেরাও কর্মসূচি। 3 দফা দাবিতে দেয়া হয়েছে 48 ঘন্টার আলটিমেটাম। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পাশে দাঁড়িয়ে তার পদত্যাগ দাবি করার অভাবনীয় দৃশ্য দেখা গেছে। ডাকসুর ভিপি সাদিক কায়েম সচিবালয়ে এ দাবি তোলার সময় পাশেই দাঁড়িয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই সময় তাকে অনেকটা বিব্রত দেখাচ্ছিল বলে জানায় বিভিন্ন সংবাদ মাধ্যম। আবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য 1 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন রাকসু জিএ সালাউদ্দিন আম্মার। ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে দুপুরে শাহবাগ মোড় অবরোধ করে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি। ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে জুলাই সমর্থক দল ও সংগঠনের প্রতিরোধ সমাবেশও হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানেও সরকারের ভূমিকার কড়া সমালোচনা শোনা গেছে। এসবের মাঝে প্রধান নির্বাচন কমিশনার একটি বক্তব্য উস্কে দিয়েছে ক্ষোভ। দর্শক, হাদি গুলিবিদ্ধ হওয়ার পরদিন সিএসি 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের সিনিয়র সচিবের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশকে চিঠি দেয় ইসি। একই সঙ্গে সারা দেশে ইসির মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়। সিএসি নিরাপত্তার জন্য এর আগেও গাড়িসহ পুলিশ নিরাপত্তা ছিল। তবে ইসির চিঠিতে অতিরিক্ত আরও একটি গাড়িসহ পুলিশ নিরাপত্তা চাওয়া হয়। শুধু ইসি নয়, 15 ডিসেম্বর অতিরিক্ত নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্টও।
নিজের জন্য নিরাপত্তা বাড়ানোর নির্দেশের 2 দিনের মাথায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করে বসেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এখানেই শেষ নয়, তার চোখে হাদির উপর হামলার বিষয়টি একটি বিচ্ছিন্ন ঘটনা মাত্র। নির্বাচনের সময় এ ধরনের ঘটনা স্বাভাবিক বলেও দাবি করেন তিনি। ঢাকায় এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইন শৃঙ্খলার অবনতি হয়নি, মাঝে মধ্যে 2-1টা খুন খারাপি হয়, হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন। নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। উদাহরণ হিসেবে তিনি অতীতে আহসানুল্লাহ মাস্টার এবং শাহ এএমএস কিবরিয়ার হত্যার উদাহরণ টানেন। অথচ এর কোনোটি নির্বাচনকালীন সময়কার ঘটনা ছিল না। সাবেক অর্থমন্ত্রী আওয়ামী লীগ নেতা কিবরিয়া 2005 সালের 27 জানুয়ারি গ্রেনেড হামলায় নিহত হন। ঘটনাটি ঘটে হবিগঞ্জের বদ্দির বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে। এক জনসভায় বক্তব্য শেষ করে স্কুল গেট দিয়ে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে 2টি আরজেস গ্রেনেড ছোড়া হয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্যদিকে আরেক জনপ্রিয় আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ মাস্টার নিহত হন 2004 সালের 7 মে। গাজীপুরের টঙ্গীতে এক জনসভায় গুলি করে তাকে হত্যা করা হয়। আহসানুল্লাহ মাস্টার এবং কিবরিয়া হত্যার 2টি ঘটনাই ঘটে জাতীয় নির্বাচনের অনেক আগে। অথচ হাদির উপর হামলাকে স্বাভাবিক প্রমাণ করতে গিয়ে সেই 2টি ঘটনার উদাহরণ টেনেছেন সিএসি নাসির উদ্দিন। তার দাবি, নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে। বাংলাদেশে এগুলো নতুন কিছু নয়, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বরং উন্নতি হয়েছে। সিএসির এমন দাবি ক্ষোভের আগুন আরো উস্কে দিয়েছে। সরকার সমর্থকদের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পাশাপাশি সিএসির পদত্যাগের দাবি উঠেছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শহীদ মিনারের সমাবেশে বলেন, দায়িত্বহীন বক্তব্যের পর সিএসি তার পদে থাকার নৈতিকতা হারিয়েছেন। হাদির উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় দাবি করে নাহিদ বলেন, এই নির্বাচন কমিশন কিভাবে এমন কথা বলে? তারা নৈতিকভাবে দায়িত্বে থাকতে পারে না, তাদের অধীনে নির্বাচন সম্ভব নয়। দর্শক, শহীদ মিনার সমাবেশ থেকে ভারতের প্রতিও দেওয়া হয় কড়া বার্তা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 25শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি তোলা হয়। হুঁশিয়ারি দিয়ে বলা হয়, তা না হলে বাংলাদেশে ভারত কেন্দ্রিক সব প্রতিষ্ঠানের কার্যক্রম প্রতিহত করা হবে। হাদির উপর হামলাকারীরা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়ে থাকলে তাদেরও ফেরত পাঠাতে হবে এই সময়ের মধ্যে। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই নতুন করে ভারত বিরোধী অবস্থানের জানান দিচ্ছেন সরকার সমর্থকেরা। এমনকি তাদের দাবি মেনে ভারতের রাষ্ট্রদূতকে তলবও করা হয়েছে। তবে দিল্লির পাল্টা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, এ ধরনের অবস্থান আমলে নিতে রাজি নয় দিল্লি। অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যর্থতা ঢাকতে এবং শক্তিশালী ভারত বিরোধী জনমত তৈরি করতে এই আক্রমণকে ট্রোজান হর্স হিসেবে ব্যবহার করা হচ্ছে। দর্শক, এই অবস্থার মাঝে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সতর্ক বার্তায় উদ্বেগ আরো ঘনীভূত হচ্ছে। দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে 15 ডিসেম্বর সন্ধ্যায় এই সতর্কবার্তা জারি করা হয়। এতে বলা হয়, নির্বাচনের তারিখ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ আরো ঘন ও তীব্র হতে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত। পাশাপাশি মনে রাখা উচিত, এই বিক্ষোভ সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতা ঘটতে পারে। নিজেদের নাগরিকদের বিক্ষোভ এড়াতে এবং যে কোনো বড় সমাবেশের আশেপাশে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয় সতর্কবার্তায়। আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকা, হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় গণমাধ্যম পর্যবেক্ষণ, ভিড় ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। দর্শক, নিরাপত্তার বেহাল দশা নিয়ে টালমাটাল অবস্থার সরকার সেই পুরনো নীতি আবারও প্রয়োগ করেছে। জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়ার পর তাকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদের অভিযোগে এই মামলা দায়ের করা হয়। এই মামলায় আনিস আলমগীর ছাড়াও অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মডেল মারিয়া কিসপার্ট্রা এবং উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজ সহ মোট 4 জনের নাম রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন টেলিভিশন টক শোতে অংশ নিয়ে নিষিদ্ধ সংগঠনকে পুনরুজ্জীবিত করার
প্রচারণা চালাচ্ছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারী হিসেবে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। দর্শক, সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করে রিমান্ডে পাঠানোর এই ঘটনা অধ্যাপক ইউনূসের শাসনামলে আইনের রাজনৈতিক অপব্যবহারের আরো একটি মারাত্মক উদাহরণ হলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে বা টক শোতে দেওয়া মতামতকে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে গ্রেপ্তার করা, ভিন্ন মতকে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে চিহ্নিত করার একটি কৌশলগত পদক্ষেপ। এটি কেবল ভিন্নমত দমন নয়, বরং বুদ্ধিবৃত্তিক এবং মিডিয়া বিরোধী কণ্ঠকে নীরব করার একটি কর্তৃত্ববাদী প্রবণতা বলে বিশ্লেষকরা মনে করছেন। মন খুলে সমালোচনা করার যে লাইসেন্স অধ্যাপক ইউনূস দেওয়ার কথা বলেছিলেন, সেটি যে কথার কথা ছিল তা বোঝাই যাচ্ছে। দর্শক, যদি একজন সাংবাদিকের টেলিভিশনের মন্তব্য এতটাই শক্তিশালী হয় যে তা নিষিদ্ধ সংগঠনকে পুনরুজ্জীবিত করতে পারে, তবে এই বক্তব্য হয় আগের সরকারের সমর্থক গোষ্ঠীর ভিত্তি কতটা শক্তিশালী ছিল তা প্রমাণ করে, অথবা বর্তমান সরকারের রাজনৈতিক আখ্যান কতটা ভঙ্গুর তা ফুটিয়ে তোলে। ভিন্ন মতকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া এটি একটি আতঙ্কিত প্রতিক্রিয়া, যা প্রমাণ করে যে কর্তৃপক্ষ জননিরাপত্তা নিশ্চিত করার চেয়েও রাজনৈতিকভাবে অস্বস্তিকর কণ্ঠস্বরকে দমন করাকে বেশি গুরুত্ব দিচ্ছে। প্রশ্ন হলো, সরকার যেখানে বলেছিল এবারে নির্বাচন হবে ইতিহাসের এবং উৎসব মুখর, সিইসি দেখছেন আইন শৃঙ্খলার উন্নতি, সেখানে কেন এমন আশঙ্কা পাওয়া যাচ্ছে বিদেশিদের বার্তায়? দেশের মানুষ নয় মিথ্যা আতঙ্কে ভুগছে। সন্ত্রাস দূর করতে সরকার শুরু করেছে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় অধ্যায়। সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। এর পরেও কেন কমছে না অস্থিরতা? সরকার সমর্থকরাই কেন নিরাপত্তাহীনতার প্রকাশ্য অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইছেন? এটাই কি সেই ইতিহাসেরা নির্বাচনের আগাম আলামত? এখনই এমন হলে সামনের দিনগুলোতে কি অপেক্ষা করছে দেশের সামনে? দর্শক, একটি প্রবাদ আছে, উলু বনে মুক্ত ছড়ানো। বাংলাদেশে এখন ঠিক তাই হচ্ছে। যার নিরাপত্তার দরকার সে পাচ্ছে গুলি, আর যে কথা বলছে সে পাচ্ছে জেল। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, তরুণ নেতা, জাতীয় নেতা, রাজনৈতিক নেতা জনাব ওসমান হাদী, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। অজ্ঞাতনামা সন্ত্রাসী, আততায়ী অথবা অন্য যে কোনো দেশি বিদেশি শত্রু হতে পারে। তারা হতে পারে গণতন্ত্রের শত্রু, তারা হতে পারে দেশের শত্রু, বিদেশি শত্রু, তারা হতে পারে কোনো গুপ্ত সংস্থা, গোয়েন্দা সংস্থা, এমনকি জনাব হাদীর যে রাজনৈতিক সংগঠন, সেই সংগঠনের তার প্রতি যারা বিক্ষুব্ধ তাদের দ্বারাও তিনি গুলিবিদ্ধ হতে পারেন। এর কারণ হলো যে তার আপনজন, একান্ত আপনজন, তারা নিজেদের মুখে বলেছেন জনাব হাদীর এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তারা সবাইকে সন্দেহ করছেন, সন্দেহের বাইরে কেউ নেই। এখানে জনাব হাদী এই গত 14 মাস ধরে বাংলাদেশের একজন আলোচিত, সমালোচিত, বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব। সবকিছুর ঊর্ধ্বে যে জিনিসটি আমাদেরকে না দেয় সেটা হলো তার একটি ব্যক্তিগত সহজ সরল স্বাভাবিক জীবন ছিল, যেটি এখন প্রকাশিত হয়ে গেছে। আমার সৌভাগ্য হয়নি তার সঙ্গে কখনো কথা বলার, কিংবা তার সঙ্গে সরাসরি মুখোমুখি দেখা হওয়ার কখনো সুযোগ হয়নি। টেলিভিশনে তাকে দেখেছি, তার বক্তব্য শুনেছি। তো তার বক্তব্য প্রদানের ক্ষেত্রে বা প্রতিপক্ষকে ঘায়েল করার ক্ষেত্রে, জনগণকে উত্তেজিত করার ক্ষেত্রে যে কজন তরুণ প্রজন্মের নেতা এই গত 15 মাসে আমাদের সামনে এসেছে, নিঃসন্দেহে তাদের মধ্যে
জনাব হাদি একেবারে সম্মুখ সারির। তার রাজনৈতিক ভবিষ্যৎ কি আছে বা কি হতো সেটা মুখ্য বিষয় না, মূল ব্যাপার হলো জুলাই আগস্ট বিপ্লবের পর অলমোস্ট প্রায় ২০-২৫ জন মেধাবী তরুণ নেতৃত্ব আমাদের সামনে এসেছে। এদের অনেকের বিরুদ্ধে অনেক বদনাম এসেছে, দুর্নাম এসেছে। তুলনামূলকভাবে যে কয়জন এখনো পর্যন্ত যাদের বিরুদ্ধে কোনো আর্থিক কেলেঙ্কারি বা দুর্নীতির অভিযোগ আসেননি, তাদের মধ্যে হাসনাত আব্দুল্লাহ এবং এই ওসমান হাদি অন্যতম। তো জনাব ওসমান হাদি তার যে এই গুলিবিদ্ধ হওয়াটা, এটা এই সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা। পুরো দেশ রীতিমতো স্তম্ভিত, একে অপরের দিকে সন্দেহের তীর ছোড়াছুড়ি চলছে। সবাই, বেশিরভাগ মানুষই মনে করছে যে মূলত রাজনীতির মাঠকে ঘোলা করার জন্য তৃতীয় কোনো শক্তি এই দুর্ঘটনা ঘটিয়েছে। এখন তৃতীয় শক্তি বলতে বোঝাচ্ছে যে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন জনাব হাদি। দ্বিতীয় শক্তি হলো যে এই হাদির গুলিবিদ্ধ হওয়ার মাধ্যমে যাদেরা বেনিফিটেড হবেন, যাদের লাভ হবে, তারা হলো দ্বিতীয় পক্ষ। আর তৃতীয় পক্ষ হলো যে দ্বিতীয় পক্ষ যাদেরকে ভাড়া করেছে এই অপকর্মটি ঘটানোর জন্য। তো এখানে একটা বিষয় একেবারে খুবই প্রণিধানযোগ্য, সেটি হলো জনাব ওসমান হাদিকে যে বা যারা গুলি করেছে তারা প্রফেশনাল, দক্ষ কিলার বা দক্ষ শুটার। এবং এখানে একাধিক শুট হয়েছে বলে মনে হচ্ছে না, একটা মাত্র গুলি একেবারে নিশ্ছিদ্র লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে। এবং এখন পর্যন্ত এই গুলি উদ্ধার হয়েছে, এই গুলি কি স্নাইপার রাইফেলের নাকি পিস্তলের, এই বিষয়গুলো আমরা এখন পর্যন্ত বুঝতে পারিনি। ২ নম্বর হলো যে এখানে দৃশ্যের পেছনে দৃশ্য থাকতে পারে। যেমন দেখা গেল যে একটি গ্রুপ এখানে পিস্তল উঁচিয়ে ক্যামেরার সামনে ধরা পড়েছে বা তাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে। আর দৃষ্টিভঙ্গি যখন বা মানুষের দৃষ্টি যখন এই হুন্ডায় করে চড়া বা মোটরসাইকেলে পিস্তল উঁচিয়ে গুলিরত এই আততায়ীর দিকে, ঠিক সেই সময়টিতে হয়তো পেছন থেকে কেউ গুলি করেছে। এখানে আপনি চিন্তা করুন যে যেভাবে মোটরসাইকেলটি যাচ্ছিল আর ওসমান হাদি যেভাবে পাশে বসেছিল, তো সেই ক্ষেত্রে সরাসরি মানে আপনি যদি দেখেন যে, আমি জানি না গুলির যে অংশটি, আপনি যেভাবে মোটরসাইকেল চালান না কেন, তাতে যে পয়েন্টে গুলিটা লেগেছে, এই পয়েন্টে কোনো অবস্থাতেই মানে যাকে বলা হয় নিশানা, মানে চলন্ত মোটরসাইকেল থেকে এই নিশানায় ওই জায়গাতে গুলি করা সম্ভব নয়। আপনি অ্যাঙ্গেল দেখেন, যদি রিক্সাটা সহজ হয়, সেই রিক্সাটার থেকে অন্তত পক্ষে 3 থেকে 4 ফিট দূরত্বে মোটরসাইকেলটি চলেছে।
আর হাতটা বাড়িয়ে যদি গুলি করা হয় তাহলে সেই গুলি ঠিক ওই জায়গাটাতে স্পর্শ করে না। এটা আমার কমন সেন্স। আমি মিলিটারি বিশেষজ্ঞ নই, জাস্ট দৃষ্টিতে আমার সেটা মনে হয়েছে। আরেকটা হলো যে আমি একটা মিছিলে ছিলাম, সেই মিছিলে একটা এরকম গুলির ঘটনা ঘটেছিল। অর্থাৎ আমরা যখন ছাত্রলীগ করতাম তখন সেই জহুরুল হল এবং মহসিন হলের মধ্যে গোলাগুলি হচ্ছিল একদিন। আপনাদের মনে আছে যে জহুরুল হলের ভিপি বিখ্যাত ছাত্র নেতা জনাব চুন্নু, তিনি নিহত হয়েছিলেন। ওই দিন আমি একেবারে ওই মিছিলে ছিলাম, ঘটনার চাক্ষুষ সাক্ষী। আমার চোখের সামনে এই ঘটনাটা ঘটেছে। এখন আমরা সবাই মিছিলে যাচ্ছিলাম। তো যারা ছাত্রলীগের সামনের সারিতে ছিলেন, চুন্নু ভাই সহ, সব মিলিয়ে সকল ওখানে 50 জনের মতো লোক ছিল। এর মধ্যে 10 থেকে 15 জন লোক, তারা সবাই অস্ত্রধারী ছিল। জহুরুল হল থেকে বের হয়ে আমরা 20 থেকে 25 গজ মানে মেইন রোডের কাছাকাছিও যেতে পারিনি, এমন সময় হঠাৎ করে চুন্নু ভাই পড়ে গেল। তাহলে বোঝার চেষ্টা করুন, যদি গুলি সেই সামনে থেকে আসতো, তাহলে ওনারা তো মহসিন হলের দিকে আসছেন, তাহলে গুলি ওনার কপালে লাগবে, পেছন দিয়ে বের হবে। কিন্তু সমস্যা হলো যে দেখা গেল যে গুলি লাগছে পেছন দিক থেকে আর বের হয়ে গেছে কপাল দিয়ে। ইট মিনস ওই মিছিলের মধ্যেই আততায়ী ছিল। এখন সেটা ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে এই ঘটনা ঘটতে পারে, অথবা তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য হয়তো কোনো এজেন্সির, ওই সময় এরশাদ শাহের কোনো এজেন্সির লোক ওখানে একেবারে ডাইরেক্ট শুটার, নিখুঁত, মানে এমন ভাবে গুলি করা হয়েছে, গুলি করার পর মাথার পিছনের দিক থেকে গুলি করে 2 চোখের মধ্যে একেবারে কপাল, যেখানে আমরা রীতিমতো কপাল বলি, এই জায়গার খুলিটা উড়ে গেছে। মানে আপনি যদি মাপ দিয়ে দেখেন যে 1 ইঞ্চি এদিক ওদিক না, 2 চোখের মাঝামাঝি জায়গাতে কপালে এখানে গুলি হয়ে বড় একটা প্রায় 2.5 ইঞ্চি 3 ইঞ্চির মতো ছিদ্র করে সেখান থেকে বের হয়ে গেছে। এখন ওই সময়টাতে টেকনোলজি এরকম ছিল না বা প্রশ্ন করা এরকম ছিল না, কিন্তু বিতর্ক ছিল যে এটা মহসিন হলের ছাত্র দলের পক্ষ থেকে যে গুলি করা হচ্ছিল, সেই গুলিতে যদি হতো তাহলে ওইভাবে মরতেন না তিনি। আর এখানে যেটা মনে হলো, তাতে মনে হলো যে একেবারে পিছনে ঠিক 3 ইঞ্চি 4 ইঞ্চি দূর থেকে এই গুলি করা হয়েছে। এবং অবাক করার ব্যাপার হলো যে আমরা যারা ওই মিছিলে ছিলাম, যখন গোলাগুলি শুরু হলো আমরা কিন্তু সবাই ওখানে বসে পড়লাম, এবং টোটাল ঘটনাটা ঘটেছিল 30 সেকেন্ডের মধ্যে। এবং এটা যেহেতু আমরা কোনো কল্পনাই করতে পারিনি, ফলে এই 30 সেকেন্ডের মধ্যে গুলিকে সামনে থেকে এলো না পেছন থেকে এলো, ওটা আমাদের কারোর চোখে পড়েনি কে গুলি করলো। তো এখানে হাদির ক্ষেত্রে এই যে ঘটনাটা ঘটেছে, এখানে আমার সেই অভিজ্ঞতা দিয়ে মনে হয় খুব কাছে থেকে গুলি করা হয়েছে, টার্গেট কিলিং করা হয়েছে। এবং আমরা যেভাবে মোটরসাইকেলের ঘটনা দেখছি, এখান থেকে আসলে এইভাবে গুলি করে এত নিখুঁতভাবে মস্তক ভেদ করা সম্ভব নয়, অসম্ভব একটা বিষয়। তো যাই হোক, এটা নিয়ে তদন্ত চলছে, তদন্তে কি হবে না হবে সেটা পরের ব্যাপার। খুনি দেখে গ্রেপ্তার করার জন্য 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে, এবং সেই খুনের যাকে বলা হয় সুষ্ঠু তদন্তের জন্য সরকারের বিরুদ্ধে সকল ছাত্র সংগঠন, বিশেষ করে জুলাই আগস্ট বিপ্লবের যারা পক্ষে লোক, তারা প্রাণান্ত চেষ্টা করছে। রাজনৈতিক দলগুলো পরস্পর কাদা ছোড়াছুড়ি করছে, তরুণরা তাদের আবেগ দেখাচ্ছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজের মুখে বলেছেন যে জনাব হাদির এই যে গুলিবিদ্ধ হওয়া,
এটা নির্বাচন বানচাল হওয়ার চক্রান্ত। এখন পর্যন্ত আমরা সেটা আমি এই ভিডিওটা করছি শনিবার দিন, আর জনাব হাদি গতকাল অর্থাৎ শুক্রবার দিন তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তো আজকে শনিবার পর্যন্ত যে খবরাখবর, তাতে সারা বাংলাদেশের কোথাও নির্বাচন বিঘ্নিত হতে পারে, নির্বাচনের ট্রেন থেমে গিয়েছে, এরকম কোনো ঘটনা নেই। তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন। তার স্বাস্থ্য নিয়ে হাসপাতালের কর্তৃপক্ষ বিবৃতি দিচ্ছেন। আর ওখানে বেগম জিয়া যেহেতু আছেন এসএসএফ এর কঠোর প্রভাব, ফলে ওটা নিয়ে আপাতত ধীরে ধীরে মানুষের যে আবেগ উচ্ছ্বাস, সেই হাসপাতাল কেন্দ্রিক আবেগ উচ্ছ্বাস যেটা ঢাকা মেডিকেলে থাকলে হতো, এটা এখন এভার কেয়ার কেন্দ্রিক হবে না। কিন্তু যেটা হবে সেটা হলো যে এই ঘটনা নিয়ে পানি ঘোলা করার চেষ্টা করা হবে, প্রচুর পানি ঘোলা করার চেষ্টা করা হবে। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে নির্বাচন নিয়ে এখন মানুষের যে আশা আকাঙ্ক্ষা, কিংবা দেশের যে চলমান অর্থনৈতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো, আন্তর্জাতিক যে সমস্যাগুলো রয়েছে, এবং there are many unseen events awaiting, অপেক্ষা করছে অনেক অদৃশ্য, যাকে বলা হয় বালা মুসিবত। তো সেইগুলো প্রতিদিনই আমাদের যে দেশের রাজনীতি, অর্থনীতি সব মিলিয়ে এটাকে একটা অস্থির অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। ওসমান হাদির এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনা অনেকের মনে ভয় ধরিয়ে দিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। তরুণ যারা বিপ্লবী আছেন, অনেকে অশ্রুসিক্ত, অনেকে হতোদ্যম, এবং এরকম একটা পরিস্থিতি যখন ঘটে, তাও আবার ইলেকশনের এই মুহূর্তে, যে যতই বড় কথা বলুক না কেন যে রক্তের বদলা নেব, তারপরে এক হাদি গেলে তাতে কি হবে, 100 হাদি জন্ম নেবে, আসলে হাদি একজনই জন্ম নেয়, আবু সাইদ একজনই জন্ম নেয়। এরকম বিপ্লবী, এরকম সাহসী, এরকম দুর্নির্বার লোক খুব অল্প, খুব অল্প। তো যার জন্য এটা আর হবে না। তাকে বাঁচিয়ে রাখাটা আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে ছিল। তাকে হুইপিং করা, তাকে সাজেশন দেওয়া, বা তাকে ভালো পথে রাখা, যে যতটুকু বিতর্ক তাকে নিয়ে হয়েছে, এইটা ইচ্ছা করে আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ তার সঙ্গে আছেন, তারা তাকে বুঝালি এই জিনিসটা পারা যেত। এর কারণ হলো বিপ্লব এমন একটা জিনিস, বা অভ্যুত্থান এমন একটা জিনিস, সেই অভ্যুত্থানে যারা সফল হন তারা অনেকটা পাগলা ঘোড়ার মতো হয়ে যান। এটা কেবল বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেই সবাই এই ঘটনা ঘটে, এবং আজকে নয়, যুগে যুগে যারা বিপ্লবে, যে কোনো বিপ্লবের যারা নায়ক থাকেন, তারা মানে অনেকটা সেই নজরুলের বিদ্রোহী কবিতার মতো, তাদের সামনে কোনো কিছু, কোনো বাধা আসলে তারা সেটাকে কেয়ার করতে চান না। তো সেক্ষেত্রে জনাব হাদি এবং অন্যান্য যে সকল তরুণ নেতৃত্ব রয়েছেন, তাদের সকলের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে তাদেরকে সমালোচনা না করে তাদেরকে ইন্সপায়ার্ড করা, ভালো কথা বলা, তাদেরকে সাজেশন দেওয়া। কিন্তু আমরা সেগুলো না করে আমাদের মধ্যে যে সকল ধান্দাবাজ, ধড়িবাজ লোকজন আছে, আমরা এই তরুণদেরকে ব্যবহার করার চেষ্টা করেছি। অনেকে বিভিন্ন গুপ্ত জায়গা থেকে, নানা রকম গুপ্ত কর্মে এই তরুণদেরকে ব্যবহার করেছি। অনেকে প্রকাশ্য থেকে এদেরকে নিজেদের হাতিয়ার রূপে, ঢাল রূপে ব্যবহার করার চেষ্টা করেছি। এদেরকে ব্যবহার করেছি, এদের মাধ্যমে ফায়দা লুটেছি, এবং এদের অনেকের চরিত্রে আমরা কিন্তু কালিমা লেপন করে দিয়েছি। আদারওয়াইজ 15 মাস আগে বলতে গেলে সবাই ছিল দেবশিশুর মতো। 15 মাস আগে শেখ হাসিনার জামানাতে তারা কেউ ঘুষ খাবেন, দুর্নীতি করবেন, জোরে কথা বলবেন, মানুষের সাথে বেয়াদবি করবেন, বা এই গত 15 মাসে তাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ এসছে, এই জিনিসগুলো কল্পনাই করা যেত না। ফলে আমাদের এই মাটি, আলো, বাতাস আমাদের অনেক সম্ভাবনাকে নষ্ট করে দেয়। তো হাদির জীবনে যে দুর্ঘটনাটা ঘটেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেফা দান করুন, তিনি ফিরে আসুন, এবং তার যে সকল সহযোদ্ধা যারা আছেন
তারা নিরাপদ থাকুন আমাদের এই দেশে, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, এবং বিপ্লবের বিমূর্ত প্রতীক হিসাবে ইতিহাস না হয়ে জীবন্ত কিংবদন্তি হয়ে আমাদের মাঝে তারা প্রেরণা দানকারী রূপে থাকুন। রাজনীতির জটিলতা, কুটিলতা, সমাজের পাপ এবং পঙ্কিলতা যেন তাদেরকে স্পর্শ না করে, এই দোয়া সকলের প্রতি, বিপ্লবের সকল বীর সেনানীর প্রতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।